আমরা আগের ক্লাসে স্থির তড়িতের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা স্থির তড়িতের দ্বিতীয় যে চ্যাপ্টার, সেখানে কুলম্বের সূত্র এবং কিছু বিষয় আমরা আলোচনা করব। আমরা দেখেছি প্রথম ক্লাসে যে এক বা একাধিক আধান যদি নির্দিষ্ট দূরত্বে থাকে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতে পারে। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণ বলের মান নির্ণয় করব কিভাবে? তার জন্য যে সূত্র আমাদেরকে জানতে হবে সেটা হলো কুলম্বের সূত্র। স্থির তড়িতের কুলম্বের সূত্র দুটো বিন্দু আধানের জন্য প্রযোজ্য হয়। এই একটা আধান, এই একটা আধান। এ বি বিন্দুতে দুটো আধান রয়েছে, দুটো বিন্দু আধান, একটা Q1 আর একটা Q2, পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। আর তাহলে এই দুটো বিন্দু আধানের মধ্যে যে বল কাজ করবে সেটা আকর্ষণ বল হতে পারে অথবা বিকর্ষণ বল হতে পারে। কখন বিকর্ষণ বল কাজ করবে? যখন এরা সমজাতীয় আধান হবে। এটা যদি পজিটিভ হয়, এটাও পজিটিভ হবে। আর কখন বিকর্ষণ বল হতে পারে? এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলেও হতে পারে। আকর্ষণ বল কখন কাজ করবে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, বা এটা নেগেটিভ, এটা পজিটিভ হলে। এই ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করবে আর এই ক্ষেত্রে বিকর্ষণ বল কাজ করবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত সেটা জানবো কি করে? না, এই দুটো আধান যদি বিন্দু আধান হয়, অর্থাৎ এদের বিস্তৃতি যদি বেশি না হয়, অর্থাৎ এই যে আধান দুটো আছে Q1 আর Q2, এরা যদি একটা বিন্দুতে সীমাবদ্ধ থাকে, তবে এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল তার মান এদের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধানদ্বয়ের সংযোগকারী রেখাংশের দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক। কুলম্বের সূত্র থেকে এটা পাওয়া যায়। কুলম্বের সূত্র থেকে আমরা কি জানতে পারি? না, দুটি বিন্দু আধান পরস্পর থেকে যদি একটা নির্দিষ্ট দূরে থাকে, তবে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এবারে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমাকে সমান চিহ্ন দিতে গেলে কি করতে হবে? এখানে সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। ধরা যাক আমি সেই ধ্রুবকটা K1 দিলাম, K1 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এই যে K1টা, এটা একটা ধ্রুবক, কিন্তু এই ধ্রুবকটা কতক্ষণ ধ্রুবক, কোন শর্তে ধ্রুবক সেটা আমাদেরকে জানতে হবে। এই ধ্রুবকটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটা কিন্তু ইউনিভার্সাল নয়। ইউনিভার্সাল কি? না, ইউনিভার্সাল নয়। এই ধ্রুবকটার মান ডিপেন্ড করে হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর। মাধ্যমের প্রকৃতির উপর। যদি শূন্য মাধ্যম হয় এর ভ্যালু একরকম হবে, যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে এর ভ্যালু একরকম হবে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এর ভ্যালুটা হয় F = 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কোয়ার। এইটা হলো শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই K1 এর মান। এখন এইটা কি? না, 1/4 পাই এপসাইলন হিসাবে লেখা হলো কেন? না, এপসাইলন 0 হলো স্থির তড়িৎবিদ্যার একটা বিশেষ ধ্রুবক। সেটার মান 8.854 ইন্টু 10⁻⁻12 SI ইউনিট। কেন আমি SI লিখলাম? না, এর ইউনিটটা তো এখনো পর্যন্ত আমরা জানি না। এখনই আমরা এই ইউনিটটা নির্ণয় করব।
এপসাইলন জিরোকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর 1/4 এপসাইলন জিরোর মান কত? 1/4 এপসাইলন জিরোর মান হয় 9 × 10⁹ SI। অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে কি হয় না, অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে এই K1 এর ভ্যালুটা এইটা থাকবে সঙ্গে, এই এপসাইলন জিরোর সঙ্গে একটা ধ্রুবক গুণ হয়ে যাবে। তাহলে অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি আমি বসাতে চাই, তখন এই K1 এর ভ্যালুটাকে আমি লিখব কি 1/4 এপসাইলন জিরো ইন্টু K। এই Kটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। K সমান হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এইটার মান 1 কখন হচ্ছে? দেখো এখানে এপসাইলন জিরো আছে মানে কি, এখানে K আছে 1। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে K এর মান 8। অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে K এর মান আছে। এবং এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে অন্যান্য মাধ্যমের জন্য K এর মান 1 থেকে সর্বদাই বেশি হয়। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে K এর মান কত সেটা আমরা জানব। তার আগে আমরা জানব যে এই এপসাইলন জিরোটা কি, 1/4 এপসাইলন জিরোর ভ্যালু এবং তার একক কি, সেগুলো আমরা দেখে নেব। এখন আমরা যদি বলি F = 1/4 এপসাইলন জিরো Q1 Q2/R²। তাহলে এই 4 এপসাইলন জিরোর একক কি হবে? তাহলে এইটা একটা ধ্রুবক, এটা একটা মাত্রাযুক্ত এককযুক্ত ধ্রুবক। এর মান যদি নির্ণয় করতে হয় বা এর একক যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? মাত্রা বিশ্লেষণের সাহায্য করতে হবে বা একক নির্ণয়ের যে নিয়ম, সেই নিয়মের সাহায্য করতে হবে। F এক জায়গায় আছে, আমি এইটাকে যদি এক জায়গায় রাখি, 1/4 এপসাইলন জিরোকে যদি এক জায়গায় রাখি, বাকিগুলোকে যদি আমি এদিকে আনি F × R²/Q1 × Q2। তাহলে F এর একক নিউটন, আর এর একক মিটার, তাহলে মিটার স্কোয়ার। এটা হচ্ছে কুলম, কুলমের স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এবারে আমি এখানে লিখতে পারবো যে 1/4 এপসাইলন জিরো = 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর তার উল্টোটা হবে কি, 4 তো ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। তাহলে 1/এপসাইলন জিরোর একক যদি এটা হয়, এপসাইলন জিরোর একক কি হবে? উল্টোটা হবে, নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম স্কোয়ার। এটাকে সাজিয়ে যেটা স্কোয়ার আছে সেটাকে যদি আগে লিখি, তাহলে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এইটা হলো তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার একক। আর 1/4 এপসাইলন জিরোর মান, এটা আমাদের ফ্রিকুয়েন্টলি লাগবে, কারণ আমাদের দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করতে গেলে আমার এই জিনিসটা সবসময় লাগবে। এখন দুটো বিন্দু আধান যদি থাকে, সেই বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলের মান, কুলম্বের সূত্র অনুযায়ী কি, সেই আকর্ষণ বিকর্ষণ বলের মান এই সংযোজী রেখা বরাবর ক্রিয়াশীল।
তাহলে আমি যদি Q1 বিন্দুটা মূল বিন্দুতে আছে বলে ধরে নিই, Q2 বিন্দুটা সেটা আর অবস্থান ভেক্টরে আছে বলে, অর্থাৎ এটাকে যে মূল বিন্দু বলি আর এটাকে যদি যে কোনো একটা বিন্দু বলি, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার এই আধানটা যে বিন্দু, সেই বিন্দু আধানের অবস্থান ভেক্টর হবে আর। তাহলে সেক্ষেত্রে আমি যদি এটাকে ধনাত্মক আধান ধরি, এটাকে যদি ধনাত্মক আধান ধরি, তাহলে এইটা আর এটা বাঁধা আছে এক জায়গায়, এই আধান দুটো যদি বিকর্ষিত হয় তাহলে তো পরস্পর থেকে সরে যাবে, দূরে সরে যাবে। কিন্তু দূরে সরে যাচ্ছে কি, কেন দূরে সরে যাচ্ছে না? এখানে কিন্তু আমরা কনসিডার করে নিচ্ছি যে দুটো আধান কাছাকাছি আছে এবং তাদেরকে আটকানো রয়েছে। সেক্ষেত্রে এ কিন্তু একে এইভাবে ঠেলছে, বিকর্ষিত হচ্ছে। তাহলে এই যে ডিরেকশানটা, এই যে বলটা আমরা বলছি, বলের মান আমরা পেয়েছি, বলের দিক যদি পেতে চাই, এটা কিন্তু আর ক্যাপ, অর্থাৎ আর ভেক্টর যেদিকে সেই দিকে হচ্ছে। তাহলে আমি কুলম্বের সূত্রটাকে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ, আর এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ থাকবে। শূন্য মাধ্যমে Q1 আর Q2 আধান রয়েছে, এদের মধ্যে দূরত্ব আর শূন্য, এই জিরো ও বিন্দুতে অর্থাৎ অরিজিনে অর্থাৎ মূল বিন্দুতে Q1 আধান থাকলে Q2 আধানের উপরে যে প্রযুক্ত বল Q1 দ্বারা, সেটা এই দিকে কাজ করবে, আর এটার জন্য এটার উপর প্রযুক্ত বল উল্টো দিকে সমান বল কাজ করবে। সেটা এখানে আমরা বলছি না, আমরা হচ্ছে একটা বিন্দু আধানের জন্য অন্য একটা বিন্দু আধানের উপর বিকর্ষণ বলের মান জানতে চাইছি। তাহলে আমাকে এইভাবে এটাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ জানতে পারলাম। এখন আমরা সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপ, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপ আলোচনা করি। দেখো, সিজিএস পদ্ধতিতে যখন নেব তখন এই ভ্যালুটা কিন্তু আসবে না। এটা হচ্ছে এসআই পদ্ধতির ভ্যালু 1/4 পাই এপসাইলন 0। আমরা যদি সিজিএস পদ্ধতিতে নিই, তখন দুটো আধানের মধ্যে যে দূরত্ব সেটা সেন্টিমিটার এককে থাকবে, আর দুটো আধানের যে একক আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখানে যদি Q1 ইএসইউ আর এখানে যদি Q2 ইএসইউ থাকে, আর এখানে যদি আর সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে এইটা যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমে যে বল কুলম্ব বল বা স্থিরতড়িৎ বল, সেই স্থিরতড়িৎ বলের এক্সপ্রেশনটা হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে যদি একে ভেক্টর লাগানো হয় তাহলে আর ক্যাপ। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এইটার জায়গায় 1 বসাতে হবে। কিন্তু শূন্য মাধ্যমের ছাড়া অন্য কোনো মাধ্যম হলে, এখানে যদি অন্য কোনো মাধ্যম থাকে, অর্থাৎ আর Q1 আর Q2 এর মধ্যে আমি অন্য কোনো মাধ্যম, ধরা যাক জল বা কাঁচ রেখেছি, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু এটা থাকবে না, আকর্ষণ বলের মান কিছুটা কমে যাবে। এবং এই এপসাইলন 0-র সঙ্গে যে কেটা গুণ থাকে, এখানে যে কেটা গুণ থাকে, এখানে কিন্তু সেই কেটা থাকবে। কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এসআই পদ্ধতিতে এফ এর এক্সপ্রেশন কি? দুটো বিন্দু আধান Q1 আর Q2 এর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান এটার উপর নির্ভর করে। এখানে দুটো আধান যদি পজিটিভ হয় বা দুটো আধান যদি নেগেটিভ হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। সেক্ষেত্রে আর ক্যাপ, অর্থাৎ এটা বিকর্ষিত হবে, একে এই দিকে ঠেলবে। আর যদি এদের মধ্যে যে কোনো একটা পজিটিভ হয় আর যে কোনো একটা নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে মাইনাস, সেক্ষেত্রে এটা ঋণাত্মক চিহ্ন দেখাবে, অর্থাৎ মাইনাস আর ক্যাপের দিকে হবে। অর্থাৎ এই বিন্দুটাকে এই বিন্দু আকর্ষণ করছে বলে দেখা যাবে। তাহলে আমরা এই এক্সপ্রেশনের মধ্যেই আমরা বুঝতে পারবো দুটো বিন্দুর মধ্যে, অর্থাৎ দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করছে না বিকর্ষণ বল ক্রিয়া করছে।
এখন আমরা এসআই পদ্ধতিতে এই এক্সপ্রেশনটা লিখলাম, সিজিএস পদ্ধতিতে আমরা লিখব 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার আর। এবার এটাকে যদি আর ক্যাপ দিয়ে বুঝতে অসুবিধা হয়, আমরা এটাকে আরেকটা এক্সপ্রেশনে লিখতে পারি 4πε0k, উপরে আমি আর একটা গুণ করব, নিচে একটা আর গুণ করবো, আর ইন্টু আর ক্যাপ। তোমাদের ভেক্টরের কনসেপ্ট আছে, ভেক্টরের কনসেপ্ট থেকে তোমরা জানো আর ইন্টু আর ক্যাপ অর্থাৎ আর ভেক্টরের মান ইন্টু আর ভেক্টরের দিক সমান হচ্ছে আর ভেক্টর। তাহলে এইটা হবে উপরে একটা আর গুণ করব, নিচে একটা আর গুণ করব। উপরে আর গুণ করলে কি হবে, এখানে Q1 Q2 লিখে দিচ্ছি, আর আর ক্যাপ আর ভেক্টর বাই আর কিউ। তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি, আবার F ইকুয়ালস টু Q1 Q2 বাই 4πε0 না, এখানে কে হবে k ইন্টু আর ভেক্টর বাই আর। তাহলে এসআই পদ্ধতিতে এই এক্সপ্রেশনটা হবে, সিজিএস পদ্ধতিতে হবে এই এক্সপ্রেশন। তাহলে দুটো বিন্দু আধানের জন্য প্রযোজ্য হবে এবং বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই কে এর মানটা আলাদা হবে, সেটা আমরা জানতে পারলাম। এবারে আমরা দেখে নেব যে এইটার ভ্যালু তো আমার জানা আছে, Q1 আর Q2 যদি আমরা 1 কুলম করে রাখি, Q1 ও 1 কুলম, Q2 ও 1 কুলম, এবং তাদের মধ্যে দূরত্ব যদি আমরা 1 মিটার রাখি, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বলের মান কত হবে? দুটো বিন্দু আধান রয়েছে, একটা 1 কুলম, একটা 1 কুলম, এদের মধ্যে ডিস্টেন্স 1 মিটার। তাহলে একে কত বলে ঠেলছে, একে কত বলে ঠেলছে, পরস্পরকে সমান ও বিপরীতমুখী বলে ঠেলবে। এক্ষেত্রে এই বলের মান কত হবে দেখে নেওয়া যাক। দেখো F ইকুয়ালস টু কুলম্বের সূত্র অনুযায়ী আমি কি লিখবো, Q1 Q2 1/4πε0 সামনে থাকবে, যেহেতু এটা মিটার কুলম হিসাবে নিয়েছি, তাহলে এসআই পদ্ধতিতে হবে বাই আর স্কোয়ার। তাহলে কি হবে 1/4πε0 ভ্যালু কত আমরা জানি, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে এখানে 9 × 10⁹ বসবে। Q1 কত 1 কুলম, Q2 কত 1 কুলম বাই আর স্কোয়ার, একের স্কোয়ার 1, তাহলে এইগুলো সব মিলিয়ে 1, এইটার সঙ্গে এটা গুণ করলে 9 × 10⁹ নিউটন। এখান থেকে কিন্তু আমরা কুলম্বের সংজ্ঞা পাব, 1 কুলমের সংজ্ঞা। 1 কুলমের সংজ্ঞা আমরা কি দিতে পারবো, যে দুটো সমান মানের এবং সমজাতীয় বিন্দু আধান, দুটো সমান মানের এবং সমজাতীয় বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ স্থির তড়িৎ বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়। আবার আমি বলছি, দুটো বিন্দু আধান যাদের মান সমান এবং যারা সমজাতীয়, তাহলে এক কথায় বলতে গেলে সমজাতীয় ও সমমানের দুটো বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বল বিকর্ষণ বল কাজ করে, তবে সেই দুটো বিন্দু আধানের প্রত্যেকটির মান 1 কুলম। তাহলে 1 কুলমের সংজ্ঞা যদি আমরা পেতে চাই, আমরা কুলম্বের সূত্র থেকে 1 কুলম আধানের সংজ্ঞা পেতে পারি। যে কুলম্বের সূত্র থেকে 1 কুলম আধানের সংজ্ঞা হলো যে দুটি বিন্দু আধান যারা সমজাতীয় এবং যাদের আধানের মান প্রতিটির 1, তারা পরস্পর থেকে শূন্য মাধ্যমে, অবশ্যই এটা শূন্য মাধ্যম হতে হবে, নাহলে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে যে পরিমাণ বিকর্ষণ বল কাজ করে সেটার মান যদি 9 × 10⁹ নিউটন হয়, তবেই তাদের প্রতিটির মানকে 1 কুলম আধান বলা যাবে। তাহলে আমাদেরকে 3টে পয়েন্ট মনে রাখতে হচ্ছে, এটাকে বিন্দু আধান বলতে হচ্ছে। 1 হচ্ছে বিন্দু আধান, 2 নম্বর হচ্ছে শূন্য মাধ্যমে রয়েছে, এটা বলতে হবে, আর 3 নম্বর হচ্ছে সমজাতীয় যদি সমজাতীয় লিখি তাহলে বিকর্ষণ বল কাজ করছে বলতে হবে। আর এই বিকর্ষণ বলটা পারস্পরিক, কিন্তু পরস্পরকে
বিকর্ষণ করছে। একে যে বলে বিকর্ষণ করছে, এও তাকে সেই বলে বিকর্ষণ করছে। এই বিষয়গুলো এখানে খেয়াল রাখতে হবে। এবারে আমি যদি দুটো বিন্দু আধানকে রাখি, এটা 1 ESU, এটা 1 ESU, এদের মধ্যে দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এখানে কি কত বল প্রযোজ্য হবে না, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এখানে ESU, এখানে ESU, এখানে সেন্টিমিটার দেখেছি, আর এই মাধ্যম কিছু বলা নেই, মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। সেক্ষেত্রে কি হবে, Q1 Q2 বাই আর স্কোয়ার। কে এর মান এখানে 1, শূন্য মাধ্যম বলেছি, কে এর মান 1, আর 1/4πε0টা এসআইতে থাকে, সিজিএসে সেটা 1 হয়ে যায়, তাহলে 1 ইন্টু এইটা, তাহলে 1 ইন্টু 1/1 স্কোয়ার, তাহলে 1। তাহলে কি দাঁড়ালো, যে দুটি সমজাতীয় এবং সমান মানের আধান, বিন্দু আধান, অবশ্যই বলতে হবে বিন্দু আধান, দুটো সমজাতীয় সমান মানের বিন্দু আধান পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে যদি শূন্য মাধ্যমে অবস্থান করে, তবে তাদের মধ্যে যে বিকর্ষণ বলের মান সেটা যদি 1 ডাইন হয়, সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন। তাহলে দুটো বিন্দু আধান যাদের মান সমান এবং যারা সমজাতীয়, তারা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রয়েছে এবং তারা শূন্য মাধ্যমে রয়েছে বা বায়ু মাধ্যমে রয়েছে, তাহলে তারা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, তাদের মধ্যে এক ডাইন বিকর্ষণ বল কাজ করছে, তবেই আমরা তাদের উভয়কেই বলতে পারবো 1 ESU আধান। তাদের প্রতিটির মান, প্রতিটি আধানের মানকে আমরা বলতে পারবো 1 ESU আধান। এইভাবে আমরা আধানের এককের সংজ্ঞা আমরা পাই। কুলম্বের সূত্র থেকে কিন্তু এই সংজ্ঞাটি পাওয়া গেল, আধানের এককের সংজ্ঞা। এখন আমরা এই যে তড়িৎ ভেদ্যতা আমরা বলেছি, এই তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যম থেকে অন্যান্য মাধ্যমে পরিবর্তন হয়। কেমন করে পরিবর্তন হয় না, তড়িৎ ভেদ্যতার সঙ্গে কে গুণ করলে ওই মাধ্যমের কে হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যদি জানা থাকে, বিভিন্ন মাধ্যমের আমরা তড়িৎ ভেদ্যতা মান আমরা সহজে জানতে পারবো। এই কে এর মানটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো পদার্থের ক্ষেত্রে কে এর মানটা কিন্তু 1 থেকে বেশি হয়। একের থেকে বেশি হয়। জলের ক্ষেত্রে এই ভ্যালুটা প্রায় 81 হয়, কাঁচের ক্ষেত্রে প্রায় 7.5 8 হয়। এইরকম বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কে এর মানগুলো তোমাদের জেনে রাখতে হয়। যে বায়ুর ক্ষেত্রে কে এর মান 1, জলের ক্ষেত্রে 81, এবং ধাতুর ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে ধাতুর ক্ষেত্রে আমরা স্থিরতাড়িতের প্রাথমিক ঘটনাবলীর যে চ্যাপ্টার, সেখানে আমরা দেখেছি ধাতুর ক্ষেত্রে কি হয়, যে আধানগুলো কাছাকাছি থাকে না, ধাতুর মধ্যে যদি আধান ছেড়ে দেওয়া হয়, তারা দুটো বিপরীত পৃষ্ঠে চলে যায় বিকর্ষণ বলে তারা। সেক্ষেত্রে কে এর মান কিন্তু ইনফিনিটি। ধাতুর ক্ষেত্রে ধাতব মাধ্যম যদি থাকে, ধাতুর ক্ষেত্রে কে ইকুয়ালস টু ইনফিনিটি। এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এবার দেখো কে কিন্তু একটা এপসাইলন জিরোর সঙ্গে একটা সংখ্যা গুণ হচ্ছে, কে এর কিন্তু মাত্রা নেই, কে এর কোনো মাত্রা বা একক নেই। এবার কে আমি ডিফাইন করব কি করে, দেখো যখন দুটো আধান শূন্য মাধ্যমে থাকছিল, Q1 আর Q2 আর দূরত্বে ছিল, তাহলে এসআই পদ্ধতিতে এদের মধ্যে বিকর্ষণ বলের মান কি হবে, এটা যদি সমজাতীয় আধান হয় বিকর্ষণ বল হবে Q1 Q2 বাই 4πε0 r²। এবারে এখানে যদি মাধ্যম রেখে দিই, এখানে যদি আমি অন্য কোনো মাধ্যম রেখে দিই, তাহলে কি হবে, এফ, এটা শূন্য মাধ্যমে ছিল, FO দিয়ে দিলাম,
আর এটা এফ মিডিয়াম দিয়ে দিলাম, তাহলে কি হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 কে ইন্টু আর স্কোয়ার। এবার আমি এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করব। শূন্য মাধ্যমে যখন ছিল তখন এদের মধ্যে যা বিকর্ষণ বল কাজ করছিল, এখন অন্য মাধ্যমে দেওয়ার ফলে বিকর্ষণ বল মান কমলো না বাড়লো? দেখো কে এর মান সবসময় একের থেকে বেশি হয় বলেছি, অর্থাৎ একটা হরে চলে গেছে, একের থেকে বেশি সংখ্যাটা হরে চলে গেছে, তার মানে এই পুরো যে এক্সপ্রেশনটা সেটা একটা বড় সংখ্যা দিয়ে ভাগ হয়েছে, একের থেকে বেশি সংখ্যা দিয়ে ভাগ হয়েছে, তাহলে এর মানটা কম। তাহলে এফও গ্রেটার দেন এফ এম। শূন্য মাধ্যমে ফোর্স, অন্য মাধ্যমে ফোর্স, তাহলে এফও বাই এফ এম যদি আমি করি তাহলে কি পাবো? এফও লিখে দেবো Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার, আর এফ এম তাকে দিয়ে ভাগ করছি, এফ এম মানে কি হবে? এটাকে উল্টে দিতে হবে, 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার বাই Q1 Q2 কেটে যাবে, 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকলো কি? কে। এখান থেকে আমরা কে এর সংজ্ঞা পেতে পারবো যে কোনো দুটো বিন্দু আধানকে পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল এবং ওই দুটো বিন্দু আধানকে যদি অন্য কোনো মাধ্যমে রাখা হয় তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল, এই দুইয়ের অনুপাতকে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে, বা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে বলতে কি বোঝো? তোমাকে বলতে হবে যে শূন্য মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে দুটো আধানকে রাখলে তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল কাজ করে, এখন যদি আমি ওই দুটো বিন্দু আধানকে অন্য কোনো মাধ্যমে রাখি, একই দূরত্বে রাখি, তবে তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল কাজ করবে, সেই দুই বলের অনুপাতকে বলা হবে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর কোনো মাত্রা বা একক নেই। এবারে আমরা দেখে নেব কুলম্বের সূত্রের প্রয়োগ। এরকম দুটো আধান আছে, একটা ধরো 200 ইএসি আর একটা 500 ইএসি, এদের মধ্যে 10 সেন্টিমিটার দূরত্ব রয়েছে, বায়ু মাধ্যমে আছে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ বলের মান কত হবে? প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুটো পজিটিভ আধানের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। ফার্স্ট বিকর্ষণ কাজ করছে এটা পেলে। 2 নম্বর, এদের মধ্যে বিকর্ষণের বলের মান কত? কুলম্বের সূত্র অনুযায়ী Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এটা বায়ু, বায়ুর জন্য এখানে কে এর মান 1, তাহলে 1 কে ইন্টু আর স্কোয়ার এটা হয়। তাহলে এটা কত হবে? 200 ইন্টু 500 বাই 10 গুণিতক 10, দুটো শূন্য কাটবে, তাহলে 5 দুগুণে 10 আর দুটো শূন্য, 1000 ডাই। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে 1000 ডাই। কোশ্চেন 2, দুটো আধান রয়েছে, একটা হচ্ছে -3 মাইক্রোকুলম, আর একটা -50 মাইক্রোকুলম, আর একটা +20 মাইক্রোকুলম। এইরকম দুটো আধান রয়েছে, এরা পরস্পর থেকে 10 মিটার দূরে রয়েছে, 10 মিটার দূরে রয়েছে এবং এরা শূন্য মাধ্যমে রয়েছে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে না আকর্ষণ বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করলে কত বল হবে? বিকর্ষণ বল কাজ করলে কত বল হবে? তাহলে এখানে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, কারণ একটা নেগেটিভ আছে আর একটা পজিটিভ আছে, বিপরীতধর্মী আধান। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আর সেই বলের মান কত হবে? কুলম্বের সূত্র অনুযায়ী এই বলের মান হবে Q1 ইন্টু
মাইক্রোকুলম দেওয়া আছে। দেখো কুলম থেকে মাইক্রোকুলম গেলে, মাইক্রোতে গেলে -6 ইন্টু 20 ইন্টু -6 Q1 Q2 বাই r² 10² ইন্টু 4πε0 4πε0 1/4πε0। এখানে আমি 1/4πε0 আমরা সূত্রটা প্রথমে বসাবো, পরীক্ষায় আসলে সূত্রটা বসাবো, এখানে আমরা এমনি করছি। তাহলে 1/4πε0 Q1 Q2 বাই r²। 1/4πε0 ভ্যালু কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। তাহলে 9 × 10⁹। তাহলে কত হবে না, এটা মাইনাস চিহ্ন বোঝাচ্ছে আকর্ষণ, মাইনাস ছাড়ো। তাহলে 5 দুগুণে 10 আরও দুটো শূন্য, 5 দুগুণে 10 আরও দুটো শূন্য ইন্টু 10⁻12 বাই 100 10² 100 ইন্টু 9 × 10⁹। তাহলে এখানে 1 2 1 2 দুটো শূন্য কেটে গেল। তাহলে 9 ইন্টু হলো কত? 9 ইন্টু একটা, এখানে একটা শূন্য আছে, এখানে -12, এখানে 9, তাহলে 9 একে 10 -12 10 -12 -2 10⁻2 নিউটন। তাহলে এই দুটো যে আধান, এদের মধ্যে 9 × 10⁻, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে কি বুঝতে হবে না, এখানে আকর্ষণ বল কাজ করছে। তাহলে 9 × 10⁻2 নিউটন আকর্ষণ বল কাজ করে। এই দুটো আধানের মধ্যে 9 × 10⁻2 নিউটন বিকর্ষণ বল কাজ করে। এখন কোশ্চেন 3 যদি হয় যে এই রকম দুটো বিন্দু আধান রয়েছে, একটার মান 20 মাইক্রোকুলম আর একটার মান 50 মাইক্রোকুলম। এদের থেকে এই রকম একটা বিন্দুতে এদের মধ্যে পারস্পরিক দূরত্ব 1 মিটার, এর থেকে এইটাও 1 মিটার, এটাও 1 মিটার। 1 মিটার দূরত্বে আমি 10 মাইক্রোকুলম আধানকে রেখেছি, 10 মাইক্রোকুলম আধানকে রেখেছি। তাহলে এই দুটো আধানের জন্য এই আধানের উপর কত বল প্রযুক্ত হবে? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, দেখো এখানে একটার জন্য বল 20 মাইক্রোকুলম আধানের জন্য বল যদি আমি F1 ধরি এদিকে, তাহলে এই রেখা বরাবর কাজ করবে। তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এই কারণে এই বলটা এইদিকে কাজ করবে। আর এখানে 50 মাইক্রোকুলম এর জন্য 10 মাইক্রোকুলমের উপরে বল, এইটা এই দিকে কাজ করবে, এই রেখা বরাবর এই দিকে কাজ করবে, বিকর্ষণ বল F2। তাহলে এই দুটো দেখো, এখানে দুটো বিন্দু আধান এর জন্য একটা বিন্দু আধানের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। দুটো বল তো আমি সরাসরি যোগ করে দিতে পারবো না। কেন পারবো না? না, এখানে দুটো বল হচ্ছে ভেক্টর রাশি, এদের লব্ধি নির্ণয় করার জন্য আমাদেরকে ভেক্টর যোগ করতে হবে। দেখো এইটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এইগুলো 1 মিটার থাকার জন্য এখানে এই ক্যালকুলেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, সমবাহু ত্রিভুজ। তাহলে এইটাও 60 ডিগ্রি হবে। তাহলে এই দুটো বলের মধ্যে কোণের মান আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবারে আমি F1 আর F2 এর মানটা নির্ণয় করতে যাচ্ছি। দেখো F1 সমান এই দুটো বিন্দু আধানের মধ্যে বিকর্ষণ বল F1 = 20 × 10⁻6 10 × 10⁻6 বাই 1² 1 মিটার। এদের মধ্যে দূরত্ব 1 1²। এইটা হচ্ছে 20 মাইক্রোকুলম, মাইক্রোর জন্য 10⁻6, 10 মাইক্রোকুলম 10 × 10⁻6 ইন্টু 1/4πε0। 1/4πε0 এর ভ্যালু কত? 9 × 10⁹। তাহলে এখানে কত হবে? 2 0 0 ইন্টু 10⁻12 ইন্টু 9 × 10⁹।
তাহলে 9 দুগুণে 18, আর এখানে 9, এখানে 9টা শূন্য, এখানে 2টো শূন্য, 11টা শূন্য, আর 10⁻⁻1, তাহলে হবে 1.98 নিউটন। তাহলে F1 এর ভ্যালু আমি পেয়ে গেলাম 1.8 নিউটন। F2 এর ভ্যালু কত পাবো? F2 এর ভ্যালু এইটা আর এইটার জন্য F2, তাহলে Q1 50 মাইক্রোকুলম, 50 × -6, 10⁻⁶, Q2 10 মাইক্রোকুলম, 10 × 10⁻⁻6, বাই এদের মধ্যে ডিস্টেন্স 1, 1 এর স্কোয়ার, ইন্টু 9 × 10⁹, তাহলে এইটা কত হবে? 500, 500 ইন্টু 9 ইন্টু 10⁻12 আর 10⁻9 -3, এবার হবে 5 × 9 = 45 ইন্টু 10⁻1 4.5 নিউটন। তাহলে এইটা পেলাম 4.5 নিউটন। এই দুটোর ভ্যালু আমরা জানি, এদের মধ্যে অ্যাঙ্গেল জানি, তাহলে লব্ধি বলটা মান আমরা বের করতে পারবো। তোমরা মনে করো ভেক্টর যোগের সূত্র c² = a² + b² + 2ab cos θ। এক্ষেত্রে তাহলে f² = f1² + f2² + 2f1 f2 × cos θ। তাহলে f1² কত? 1.8a², f2² কত? 4.5a², 2f1 1.8 × 4.5 × cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? ক্যালকুলেটর দিয়ে যদি করা যায় তাহলে এটা হবে 1.8 × 1.8, 1.8 স্কোয়ার, 3.24 প্লাস 4.5 স্কোয়ার, 20.25 প্লাস cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু হাফ হয়, তাহলে এই 2 আর হাফ কেটে যাবে, তাহলে ওইটা এটা গুণ হবে। 1.8 × 4.5 সমান হবে 8.1। টোটাল হবে কত? 3.24 প্লাস 20.25 প্লাস 8.1 কত হবে? 31.59। তাহলে এফ এর ভ্যালু কি হবে? √, এইটা √, 31.59, 5.62 নিউটন। তাহলে লব্ধি বলের মানটা হবে 5.62 নিউটন। এবার লব্ধি বলের ডিরেকশন যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাদেরকে সেই সূত্রটা বের করতে হবে যে আমরা F1 বলের সঙ্গে এইটা যদি লব্ধি হয়, তাহলে F1 বলের সঙ্গে F বলটা কত কোণে আছে, এটা যদি আলফা হয়, tan আলফা সমান F2 sin θ F1 প্লাস F2 cos θ। এই সূত্রটা আমাদেরকে মনে করতে হবে ভেক্টর থেকে। তাহলে F2 কত? F2 হলো 4.5 sin θ sin 60 ডিগ্রি বাই F1 কত? 1.8 প্লাস F2 4.5 cos 60 ডিগ্রি। এটা যদি হিসেব করা হয় 4.5 √3/2, 1.8 প্লাস 4.5 ইন্টু হাফ। এটাকে হিসেব করলে কত পাওয়া যাবে? 4.5 ইন্টু √3/2 বাই 1.8 প্লাস 4.5/2। এটার ভ্যালু দাঁড়াচ্ছে 962। tan ইনভার্স করে দিলে আলফার ভ্যালুটা পেয়ে যাব। tan ইনভার্স 0.9 সমান হচ্ছে 43.89, 43.9 ডিগ্রি প্রায়। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 43.9 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আধান যদি থাকতো, তাদের মধ্যে বিকর্ষণ বল মান বা আকর্ষণ বলের মান আমরা পেয়ে যেতাম।
এবং সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডিরেকশন সহজেই পেয়ে যেতাম, কারণ সংযোজী রেখা বরাবর সেই বিকর্ষণ বল বা আকর্ষণ বল ক্রিয়া করে, সেটা আমরা কুলম্বের সূত্রতেই পেয়েছি। এখন দুটো আধান থাকার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বল বের করে আমরা কিন্তু তার লব্ধি বের করলাম। সেই লব্ধি বলটা হবে এই বিন্দু আধানের উপর প্রযুক্ত নেট বল। এবার কোশ্চেন নাম্বার 4। এখানে যদি এখানে 1 কুলম্ব, এখানে 1 কুলম্ব, -1 কুলম্ব, এখানে যদি 1 মিটার, এখানে 1 মিটার থাকে, তাহলে এখানে এটাও যদি 1 মিটার হয়, তাহলে আমরা এখানে যদি +1 কুলম্ব রাখি, তার উপর লব্ধি বলের মান কত হবে? দেখো এইটার জন্য এই দিকে হবে, কারণ এখানে আকর্ষণ করছে, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা পজিটিভ পজিটিভ, এটা বিকর্ষণ করবে, তাহলে এক্ষেত্রে বলটা কিন্তু এই রকম দিকে কাজ করে। তাহলে আমরা -1 কুলম্ব আর +1 কুলম্ব 1 মিটার দূরত্বে রয়েছে, তাদের মধ্যে যে বলটা আকর্ষণ বলটা, সেই বলের মান কত সেটা যদি আমরা F1 ধরি, F1 সমান Q1 Q2 বাই r² ইন্টু 1/4πε0 9 × 10⁹। তাহলে এদের মধ্যে যে বলটা সেটা হলো 9 × 10⁹ নিউটন। আর F2 বলটা কোন দিকে কাজ করছে? F2 বলটা এই দিকে কাজ করছে, F2। তাহলে F2 = 1 × 1/1²। এক্ষেত্রেও দেখো 1 কুলম্ব 1 কুলম্ব, এরা শূন্য মাধ্যমে আছে, 1 মিটার দূরত্বে আছে, তাহলে 9 × 10⁹, 9 × 10⁹ নিউটন। তাহলে দুটো বলের মান সমান। এদের মধ্যে কোণ কত? দেখো এই তিনটে একই দেওয়ার জন্য আমাদের সুবিধা হলো কি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, তার মানে এটা 120 ডিগ্রি। তাহলে F = আমরা লিখতে পারবো F1² + F2² + 2F1 F2 cos θ। এখানে থিটাটা হলো 120 ডিগ্রি। তাহলে F1 যা F2 তা, তাহলে 9 × 10⁹² প্লাস 9 × 10⁹² প্লাস 2 × F1 9 × 10⁹ ইন্টু F2 9 × 10⁹ cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মানে দ্বিতীয় পদে আছে, cos যদি দ্বিতীয় পদে থাকে তার ভ্যালু নেগেটিভ হয়, আর cos 60 ডিগ্রি কত হয়? হাফ। তাহলে -হাফ, cos 120 ডিগ্রির মান -হাফ, হাফ, হাফ আর 2 এর সঙ্গে কেটে মাইনাস হয়ে যাবে, -1। তাহলে একটা হবে 9 × 10⁹², একটা 9 × 10⁹কে বাদ দিয়ে দেবে, তাহলে একটাই থাকবে 9 × 10⁹ নিউটন। তাহলে এখানে যে বলটা কাজ করবে তার ভ্যালুও 9 × 10⁹ নিউটন। হ্যাঁ, এটাই তো আসা স্বাভাবিক ছিল। তোমরা ক্লাস 11-এ জেনেছো যে দুটো সমজাতীয় সমমানের ভেক্টর যদি পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ থাকে, তাদের লব্ধির মান ওই দুটো ভেক্টরের মানের সঙ্গে, প্রত্যেকটির মানের সঙ্গে সমান হয়। এই কারণে এই ভ্যালুটা এটা হলো। আর এদের দিক তো বুঝতেই পারছো, এরা পরস্পর সমদ্বিখণ্ডিত করে। এদের যে লব্ধি দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা 60 ডিগ্রি অবশ্যই পাওয়া যাবে, ক্যালকুলেশন করলেও পাওয়া যাবে। এইভাবে আমরা দেখব যে অসংখ্য আধানের জন্য, শুধু দুটো নয়, 3টে আধানের জন্য, 4টে আধানের জন্য, প্রত্যেকটা এরকম যদি অসংখ্য আধান থাকে, তার জন্য আমরা একটা আধানের উপর প্রযুক্ত বলের মান বের করতে পারবো। ধরো এখানে এরকম অনেক আধান আছে, এখানে অনেকগুলো আধান রয়েছে, এইখানে একটা আধানকে আমরা রাখলাম +1 কুলম্ব। তাহলে এই আধানের উপরে এখানে বিকর্ষণ বল এরা কাজ করবে, এইটার উপরে এখানে বিকর্ষণ বল কাজ করবে, এইটার উপরে এটা বিকর্ষণ বল কাজ করবে, এইটার উপরে এটা বিকর্ষণ বল কাজ করবে, এই রকম বিকর্ষণ বল কাজ করবে, এরকম করে বিভিন্ন আধানের জন্য এর উপর কাজ করবে। আকর্ষণ বলও কাজ করবে, এখানে যদি প্লাস মাইনাস দু রকমই থাকে। এখানে আমরা ধরলাম সমজাতীয় আধান এখানে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাহলে এখানে এই আধানগুলোর জন্য এখানে 1 কুলম্ব আধানের উপরে একটা
বল প্রযুক্ত হচ্ছে, এবং সেই বলগুলো যদি আমি প্রত্যেকটার জন্য আমি যদি আলাদা আলাদা লিখি F1 F2 F3 এরকম করি, তাহলে আমরা পাবো F ইকুয়ালস টু সামেশন Fi I ইকুয়ালস টু 1 to n। যদি n সংখ্যক বিন্দু আধান এই বস্তুটার মধ্যে থাকে আলাদাভাবে সেপারেটলি, তখন আমি এটাকে এইভাবে লিখতে পারবো। অর্থাৎ আমরা যখন বিন্দু আধান ছেড়ে অনেকগুলো আধানের কথা বলবো, অর্থাৎ একটা বস্তুর মধ্যে একটা আধান, অনেকগুলো আধান যদি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে ওই বস্তুটার জন্য অন্য একটা বস্তুর উপরে যে বিকর্ষণ বল কিংবা আকর্ষণ বল, সেটা বের করতে গেলে আমাদেরকে সামেশন ব্যবহার করতে হবে। আর যদি বস্তুটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ হয়, অর্থাৎ বিভিন্নভাবে আছে চার্জ, মানে সুন্দরভাবে সাজানো, সুষমভাবে বণ্টিত রয়েছে, এখানে কোনো ডিসক্রিট আধান আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু সামেশনের বদলে ইন্টিগ্রেশন লিখতে হবে। F ইকুয়ালস টু ইন্টিগ্রেশন df, ইন্টিগ্রেশন df। এইভাবে আমরা একটা বিস্তৃত বস্তুর জন্য অন্য কোনো বস্তুর উপর বা অন্য কোনো বিন্দু আধানের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারবো। এইরকম যদি বিন্দু আধান বা বিস্তৃত আধান থাকে, তার জন্য এখানে যদি একক ধনাত্মক আধান রাখা হয়, তার উপর যে প্রযুক্ত বল, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় তড়িৎ ক্ষেত্র। আমরা মহাকর্ষতে সেখানে দেখেছি যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ছিল। এখানেও কয়েকটা আধানের জন্য বা একটা আধানের জন্য, এখানে যদি আমি একটা বিন্দু আধান রাখি প্লাস কিউ, তার জন্য এখানে একক ধনাত্মক আধান রাখার কারণে এর উপর যে বল প্রযুক্ত হচ্ছে, এই বলটা যত দূর পর্যন্ত প্রযুক্ত হতে পারে, অর্থাৎ একটা আধান তার স্থির তড়িৎ আকর্ষণ বল যত দূর পর্যন্ত সে বজায় রাখতে পারে, সেটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবারে একক আধানের উপর যে বলটা কাজ করে কোনো একটা বিন্দুতে, ওই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে ই দিয়ে লেখা হয়। তাহলে দেখো এখানে যদি আমি কিউ আধান রাখতাম, Q1 আধান রাখতাম, এটাকে বলা হতো টেস্ট চার্জ, অর্থাৎ একটা চার্জ রেখে আমি দেখছি এর উপর কত বল প্রযুক্ত হয়। তাহলে এখানে একটা টেস্ট চার্জ রাখলে F এর ভ্যালু হতো 1/4πε0 Q ইন্টু Q1/r², এটা যদি r দূরত্বে থাকে, এখানে r ক্যাপ। এবারে আমি এই টেস্ট চার্জটাকে যদি 1 করে দিই, অর্থাৎ F/Q1 যদি লিখি, তাহলে হবে 4πε0 Q/r², r ক্যাপ। তাহলে এখানে এই আধানটার মান যদি আমি একক করে দিই, একক বিন্দু আধান, একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে সে যে বল এক্সপেরিয়েন্স করে, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে বল বাই আধান। তাহলে আমরা যদি লিখি F ইকুয়ালস টু কিউ ইন্টু ই, আধান গুণিতক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান এই আধান দ্বারা এক্সপেরিয়েন্সড বল, আধান দ্বারা অনুভব করা বল, সেটা হলো F। আমরা একটা নতুন ফর্মুলা পেলাম, সেখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা বের করতে পারবো যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখলে তার উপর ওই তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মান এবং অভিমুখ, ওই দুই দ্বারা যাকে প্রকাশ করা হয়, সেটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি হবে, মাত্রা কি হবে? দেখো, F এর একক বাই কিউ এর একক। F এর একক হচ্ছে নিউটন আর কিউ এর একক হলো কুলম। নিউটন পার কুলম হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। এছাড়া এটাকে যদি এসআই এককে নিয়ে যেতে চাই, ডাইন পার ইএসইউ। সিজিএস, এসআইতে হচ্ছে নিউটন পার কুলম, সিজিএস পদ্ধতিতে ডাইন পার ইএসইউ। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক নিউটন পার কুলম, আর সিজিএস পদ্ধতিতে ডাইন পার ইএসইউ। কী করে আমরা পেলাম না, আমাদেরকে মনে রাখতে হবে, সব সময় আমাদেরকে এটা মনে রাখতে হবে যে F ইকুয়ালস টু কিউ ইন্টু ই।
কিউ সমান ই সমান এফ বাই কিউ, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক জানলাম। এবার মাত্রা, এর মাত্রা কি হবে? এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা আই টি। তাহলে কি হবে? টিটা এম এল টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে আই টু দি পাওয়ার -। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মাত্রা, সেই মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এখন এখানে আমরা যদি এককটাকে আমরা বলি, এখানে কি পেয়েছিলাম? নিউটন পার কুলম আর হচ্ছে ডাইন পার ইএসি, এইভাবে আমরা একক পেয়েছিলাম। এছাড়াও আর একটা ভাবে আমরা একক পেতে পারবো। দেখো, এর সঙ্গে যদি আমি একটা সরণ গুণ করে দিই, বল ইন্টু সরণ এস, তাহলে বল ইন্টু সরণ সমান কৃতকার্য বাই আধান ইন্টু 1 বাই সরণ। এই কৃতকার্যের কে আধান দিয়ে ভাগ করলে, অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য, সেটাকে আমরা বলি বিভব। আমরা আগেই জেনেছি ক্লাস 10 বা তারও আগে, সেখানে এটাকে আমরা বিভব বলেছি। আর বিভবের একক আমরা কি বলেছি? ভোল্ট। এটা যদি আমি এসআই পদ্ধতিতে করি, তাহলে এটা হবে কৃতকার্য বাই আধান, এটা হবে বিভব বাই সরণ। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা আর একভাবে প্রকাশ করতে পারি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো বিভব বাই সরণ। প্রকৃতপক্ষে আমরা দেখব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, বিভব একটা স্কেলার রাশি। অ্যাকচুয়ালি এদের মধ্যে সম্পর্ক হয় এটা ই সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। এইটা আমরা পরে এই আলোচনাটায় আসবো। এখন আমরা জানব যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে একক, বিভবের একক ভোল্ট বাই সরণ, ভোল্ট পার মিটার। তাহলে এই তিনটে একক, এটাও এসআইতে একক, এটাও এসআইতে, এই দুটো একক অ্যাকচুয়ালি এক, বিভিন্ন রূপে লেখা হচ্ছে। ডিরাইভড ইউনিট যেভাবে খুশি লেখা যেতে পারে, বিভিন্ন ইউনিট দিয়ে লেখা যেতে পারে। তাহলে নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, আর এখানে সিজিএস পদ্ধতিতে ডাইন পার ইএসইউ। তাকে আবার স্ট্যাট ভোল্টে নিয়ে যেতে পারি, সেগুলো আমরা পরপর আসবো। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মাত্রা জানলাম। এবার এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা, এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির মান ও দিক উভয় জানতে হয়। কোনো একটা আধান রয়েছে কিউ থেকে আমি এখানে এই কিউ বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জানতে চাই, দিক জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা টেস্ট আধান রাখতে হবে। সেই টেস্ট আধানটার মান কত? +1 কুলম, +1 কুলম বা +1 ইউনিট। +1 আধানের উপর যে বল প্রযুক্ত করবে, সেটাই হলো এই বিন্দুতে এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেইটা যদি আর দূরত্বে থাকে, এখানে আমরা জানি কুলম্বের সূত্র থেকে পাবো Q × 1/4πε0 r²। আর এর দিকটা পাবো এই আর ক্যাপের দিকে। এটাকে যদি শূন্য বিন্দু অরিজিন বলি, ও বিন্দু বা মূল বিন্দু বলি, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক E ভেক্টর = Q/4πε0 r² r ক্যাপ। এবার এই তড়িৎ ক্ষেত্রটাকে দেখানোর জন্য আমরা কিন্তু একটা কাল্পনিক রেখা নিই, সেটাকে আমরা বলি তড়িৎ বল রেখা। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝানোর জন্য আমরা যে কাল্পনিক রেখা ব্যবহার করি, সেটাকে বলা হয় তড়িৎ বল রেখা। বল রেখা, লাইন অফ ফোর্স, তড়িৎ বল রেখা, ইলেকট্রিক লাইন অফ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক লাইন অফ ফোর্স। সেই লাইন অফ ফোর্সটা দিয়ে আমরা কি দেখাই? ধরো এইরকম একটা +q আধান আছে, এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখলে এইদিকে সে ঠেলবে, এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখলে এইদিকে ঠেলবে, একক ধনাত্মক আধানকে এইদিকে রাখলে এখানে ঠেলবে। তাহলে একক ধনাত্মক আধানকে মুক্তভাবে ছেড়ে দিলে তার যে গতিপথ, একক ধনাত্মক আধানকে কোনো
তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছেড়ে দিলে তার যে গতিপথ, সেই গতিপথ যে রেখা দিয়ে দেখানো হয় তাকে বলা হয় তড়িৎ বল রেখা। দেখো এইখানে যদি কোনো আধান থাকে তার উপর প্রযুক্ত বলের মান বেশি হবে, এইখানে যদি আধান থাকে তার উপর প্রযুক্ত বলের মান যা হবে, এইখানে যদি কোনো আধান থাকে তার উপর প্রযুক্ত বলের মান কম হবে। দেখো এখানে বল রেখাগুলোর যে ঘনত্ব, প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বল রেখা যাচ্ছে তার সংখ্যা আস্তে আস্তে কমবে, যত দূরত্বে যাব তার সংখ্যা আস্তে আস্তে কমবে। তাহলে তড়িৎ বল রেখার ঘনত্ব বা সংখ্যা ঘনত্ব, তড়িৎ বল রেখার ঘনত্ব থেকে আমরা তার ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা কত বের করতে পারবো। তাহলে তড়িৎ বল রেখার একটা ইম্পর্টেন্স আমরা পেলাম কি, যে তড়িৎ বল রেখাগুলো যত ঘন হবে, কোনো জায়গায় তড়িৎ বল রেখাগুলো যত ঘন দেখব সেখানে আমরা বুঝতে পারবো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বেশি। আর কি জানবো না, তড়িৎ বল রেখা যদি এরকম থাকে, তড়িৎ বল রেখার দিকটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। তড়িৎ বল রেখার দিকটা এখানে কি একটা স্ট্রেট লাইনে আছে, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এই বিন্দুতে এই দিকে, এই বিন্দুতে এই দিকে। তাহলে তড়িৎ বল রেখার ডিরেকশন থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন পাই। কিন্তু কথা হচ্ছে এখানে তো এগুলো একটা নির্দিষ্ট লাইন বরাবর আছে, কিন্তু সবসময় তো আর এটা লাইন বরাবর থাকবে না। যেমন প্লাস কিউ আর মাইনাস কিউ আধান রয়েছে, এখানে তড়িৎ বল রেখাগুলো এরকম করে বেরিয়ে যায়, এখানে তড়িৎ বল রেখাগুলো এরকম করে ঢোকে। দেখো একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে এইদিকে আসবে, এদিকে এদিকে আসবে, তাহলে তড়িৎ বল রেখাগুলো এইরকম হবে। কিন্তু মাঝে এদেরকে এখান থেকে যদি আধানকে ছেড়ে দেওয়া হয় স্ট্রেট লাইনে যাবে, এখান থেকে যদি আধানকে ছেড়ে দেওয়া হয় এইরকম যাবে, এইরকম যাবে, এইরকম আসবে, এইরকম আসবে। তাহলে সবসময় যে তড়িৎ বল রেখাগুলো একদম স্ট্রেট লাইন হবে সেটা কিন্তু নয়। সেটা তুমি এই ডায়াগ্রামটা থেকে বুঝতে পারলে। দুটো একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আধান রয়েছে কাছাকাছি, তাদের মধ্যে যে তড়িৎ বল রেখাগুলো কীরকম হবে সেটা দেখানো হলো। দুটো ধনাত্মক যদি থাকতো তাদের মধ্যেও তড়িৎ বল রেখাগুলো এরকম করা যেত, এও এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে এরকম ভাবে বেরিয়ে যাবে, এখানে প্লাস কিউ, এখানে একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে সে কোন দিকে যাবে, এইদিকে ছুটবে, এদিকে ছুটবে, এদিকে ছুটবে, এদিকে ছুটবে, এদিকে ছুটবে। কিন্তু এই দিকে যখন ছুটতে চাইবে তখন এখানে আবার বিকর্ষিত হয়ে যাবে, তার জন্য কি হবে, এইরকম করে বেঁকে যাবে, এইরকম করে বেঁকে যাবে। এইদিকে যে ছুটতে চাইছিল এখানে কি আসতে পারবে, এও তো বিকর্ষণ করবে, এর যত কাছাকাছি আসবে এ বেশি বিকর্ষণ করবে, তাহলে কি হবে, এইরকম করে চলে যাবে। তাহলে এখানেও তড়িৎ বল রেখাগুলো কীরকম হয় দেখতে পারলে, এইরকম হবে, এটা এরকম একটু বাঁকা হবে, এইখানে এইখানে একটু কম বাঁকা হবে। তাহলে এখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই, কারণ এখানে কোনো বল রেখা নেই। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য। যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য সেটাকে বলা হয় উদাসীন বিন্দু, সেটাকে বলা হয় উদাসীন বিন্দু, নিউট্রাল পয়েন্ট। তাহলে যে কোনো জায়গায় যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয় তাকে বলা হয় উদাসীন বিন্দু। তাহলে দুটো প্লাস পজিটিভ আধান যদি থাকে তাদের মাঝামাঝি কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হতে পারে, আর দুটি নেগেটিভ আধানও যদি থাকতো তাদের মাঝামাঝি কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হতে পারে। আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ আধান যদি থাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান মাঝামাঝি কোথাও শূন্য হবে না। দেখো এখানে সুন্দর বল রেখা আছে, বল রেখা দেখেই বুঝতে পারছি, কিন্তু এখানে দেখো বল রেখা বেরিয়ে যাচ্ছে আর এখানে বল রেখা ঢুকছে। তাহলে এই রকম জায়গায় এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান ও বিপরীতমুখী হওয়া সম্ভব। সেক্ষেত্রে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এটা যদি সমান হয় কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে না। এটা যদি কম বেশি হয়, Q1 আর Q2 হয়, সেক্ষেত্রে আমরা এই সমস্ত জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয়, এই দিকটায় পাবো, নাহলে এই দিকটায়। অর্থাৎ আধানদ্বয়ের সংযোজী যে সরলরেখা, সেই সরলরেখার বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য পাবো। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাকে আমরা ডিসপ্লে করছি, কি দ্বারা ডিসপ্লে করছি না, তড়িৎ বল রেখার দ্বারা ডিসপ্লে করছি। এই তড়িৎ বল রেখার দ্বারা আমরা যে ডিসপ্লে করছি, এখান থেকে আমরা
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের ধারণা পাবো, অর্থাৎ কতটা স্ট্রং তড়িৎ ক্ষেত্র সেটা আমরা বুঝতে পারবো। আর কি পাবো, তার দিকটা পাবো। আমরা আগেই বলেছি, যদি একটা বিন্দু বিচ্ছিন্ন আধান বিন্দু থাকে, অর্থাৎ পয়েন্ট চার্জ, আইসোলেটেড পয়েন্ট চার্জ থাকে, তার কাছাকাছি কোনো আধান নেই, সেক্ষেত্রে তার যে বল রেখাগুলো একদম স্ট্রেট লাইন হয়, সোজা বেরিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ আধান যদি থাকে বা একটা সংস্থার মধ্যে বল রেখাগুলো নানা রকম প্যাটার্নের হতে পারে, সেক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয় করব কিভাবে। দেখো, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক পরিষ্কার বোঝা যাচ্ছে, এই দিক বরাবর। কিন্তু এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই বিন্দুর উপরে একটা ট্যানজেন্ট টানতে হবে, অর্থাৎ স্পর্শক টানতে হবে। এই স্পর্শক বরাবর হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। স্পর্শক বরাবর যে দিকটা বোঝাচ্ছে সেটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। এখানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেতে চাই, তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে এই রকম। তাহলে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক জানতে গেলে বল রেখা যদি সরল রেখা হয় তাহলে তো কোনো কথাই নেই, ওই রেখা বরাবর। আর যদি বক্ররেখা হয় তাহলে ওই বিন্দুতে ওই বক্ররেখার উপর যদি স্পর্শক টানা হয়, সেই স্পর্শকের দিকটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করবে। এরকম আমরা তড়িৎ বল রেখার বিভিন্ন ধর্ম পাব। দেখো, এখানে তড়িৎ বল রেখা আলোচনা করতে গিয়ে তার ইম্পর্টেন্স আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা কিছু বৈশিষ্ট্যও পেয়ে যাব। দেখো, তড়িৎ বল রেখাগুলো কখনো কিন্তু নিজেদেরকে ইন্টারসেক্ট করবে না, অর্থাৎ ছেদ করবে না, পরস্পরকে ছেদ করবে না। কেন ছেদ করবে না? কারণ দেখো, আমার যদি এখানে একটা তড়িৎ বল রেখা এরকম যেত আর একটা ধরে এরকম যাচ্ছে, দুটো এরকম ইন্টারসেক্ট করতো, তাহলে কি হবে, এই বিন্দুতে আমি একটা এদিকে স্পর্শক পেতাম আর এটার জন্য এইদিকে স্পর্শক পেতাম। তাহলে একই বিন্দুতে একই তড়িৎ ক্ষেত্রের দুটো দিক কি থাকতে পারে? কখনোই সম্ভব নয়। অর্থাৎ ইন্টারসেক্ট করা মানে বুঝতে হবে এই দিকেও তার ডিরেকশন, এই দিকে দুটো ডিরেকশন কখনোই সম্ভব নয়। তড়িৎ বল রেখার সংজ্ঞাতেই সেটা বলা হয়েছে যে তড়িৎ বল রেখা নির্দেশ করছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, তার মান আর দিক উভয়কে প্রকাশ করতে হবে। মানটা কিভাবে পাওয়া যায়, বেশি কি কম সেটা বোঝার জন্য বুঝতে হয় কি, যে এখানে দেখো, এখানে খুব ক্লোজ আছে তড়িৎ বল রেখাগুলো, তার মানে এখানে ইন্টেন্সিটিটা বেশি। এখানে বল রেখাগুলো সরে গেছে, এখানে বল রেখাগুলো একটু দূরে সরে গেছে, তাহলে বল রেখাগুলো, যেখানে বল রেখাগুলোর ঘনত্ব বেশি সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, আর যেখানে ঘনত্ব কম সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম। আর ডিরেকশন দিয়ে বোঝা যাবে যে তড়িৎ বল রেখাগুলোর উপর আমরা যদি কোনো বিন্দুতে স্পর্শক টানি তবেই সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক পাওয়া যাবে। এবারে একটা বিন্দুতে দুটো দিক হয় না একটা তড়িৎ ক্ষেত্রে, তার জন্য এরা কখনো ইন্টারসেক্ট করতে পারে না, পরস্পরকে ছেদ করতে পারে না। এবারে ধরো আমি এইরকম একটা ফাঁপা গোলককে আহিত করেছি, ফাঁপা গোলক যেটা পরিবাহী গোলক, এখানে ফাঁপা গোলককে আহিত করলে কি হবে, পরিবাহীর পৃষ্ঠে আধান অবস্থান করবে। এক্ষেত্রে কিন্তু গোলকের ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না, কারণ এখানে এর জন্য কোনো তড়িৎ বল রেখা এখানে আসবে না, এখানে আধান নেই। আধানগুলোর জন্য তড়িৎ বল রেখা এরকম হবে, এরকম হবে। তাহলে ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ বল রেখা থাকবে না, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। তাহলে পরিবাহীর ভেতরে, পরিবাহী যে কোনো ফাঁপা গোলক কেন, যে কোনো পরিবাহীর ভেতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অস্তিত্ব নেই, এই কারণে তড়িৎ বল রেখা সেখানে থাকবে না। এছাড়া কি, তড়িৎ বল রেখাগুলো সবসময় হচ্ছে কোথা থেকে শুরু হয়, ধনাত্মক আধান, এই যে ধনাত্মক বিন্দু আধান থেকে শুরু হয়ে ঋণাত্মকের দিকে যায়, প্লাস মাইনাস, ধনাত্মক থেকে শুরু হয়ে ঋণাত্মকের দিকে যায়। আবার ঋণাত্মক যদি না থাকে তাহলে সেটা অসীমে চলে যাবে, ধনাত্মক থেকে অসীমের দিকে চলে যাচ্ছে। এইখানে একটা জিনিস আলোচনা করে রাখা প্রয়োজন, যে এখানে যদি একাধিক আধান থাকে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক যদি আধান থাকে, সেক্ষেত্রে তড়িৎ বল রেখাগুলো ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায়। কিন্তু যদি শুধুই ধনাত্মক থাকে, একক বিচ্ছিন্ন আধান থাকে, তাহলে তার তড়িৎ বল রেখাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত হয়, অসীম পর্যন্ত বিস্তৃত হয়। অর্থাৎ এখানে দেখো, তড়িৎ বল রেখাগুলো ক্লোজ নয়, মুক্ত, একদম অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে একটা জিনিস এখানে আমরা বলতে পারি, তোমরা চুম্বক পড়েছো বা পরে পড়বে, এই ক্লাস 12 এর পরেই রয়েছে চুম্বক। চুম্বকের ক্ষেত্রে দুটো মেরু থাকে, এন আর এস। এন থেকে বল রেখা, চুম্বক বল রেখা বেরিয়ে এসের দিকে যায়। এখানে বল রেখাগুলো কিন্তু বদ্ধ, একটা জায়গায় শুরু হয়, একটা জায়গায় শেষ হয়, কারণ একক চুম্বক মেরুর কোনো অস্তিত্ব নেই।
একক চুম্বক মেরুর কোনো অস্তিত্ব নেই। তড়িতের ক্ষেত্রে একক মেরুর অস্তিত্ব রয়েছে। এখানে আমরা প্লাস মাইনাস কিউ রেখেছি, এটাকে দ্বিমেরু বলছি, তড়িৎ দ্বিমেরু। কিন্তু তড়িতের ক্ষেত্রে এক মেরু বিচ্ছিন্ন এক মেরু থাকা সম্ভব। এই জন্য তড়িতের ক্ষেত্রে বলরেখাগুলো বদ্ধ হতে পারে, মুক্ত হতে পারে। এক্ষেত্রে বলরেখাগুলো মুক্ত, আর এক্ষেত্রে বলরেখাগুলো বদ্ধ। তাহলে তড়িতের ক্ষেত্রে দ্বিমেরুও থাকতে পারে, এক মেরুও থাকতে পারে। এই কারণে তড়িতের ক্ষেত্রে বলরেখাগুলো কি হয়, মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে। চুম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো সবসময় বদ্ধ হয়। এরপরে একটা বৈশিষ্ট্য আছে বলরেখার বৈশিষ্ট্য, এই বলরেখাগুলো ধাতব পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে ছেদ করে। যখন কোনো ধাতব পৃষ্ঠ থাকবে, বলরেখাগুলো কিন্তু এই রকম যেতে পারবে না। বলরেখাগুলো সবসময় ধাতব পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে, এইখানে যদি পৃষ্ঠ হয় তাহলে এর সঙ্গে এইভাবে লম্বভাবে ছেদ করবে বা বেরোবে। কেন এটা সম্ভব, কেন এটা হয় না? লম্বভাবে ছেদ না করলে আমরা দেখতে পাবো যে ধাতব পৃষ্ঠের উপরে, আমরা যখন বিভব আলোচনায় আসব তখন দেখব ধাতব পৃষ্ঠের উপরে প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান হয়, সমবিভব তল বলা হয়। সেক্ষেত্রে বিভবের মান সমান হলে একটা আধানকে যদি আমি একদিক থেকে আরেক দিকে নিয়ে যাই, তাহলে এখানে যদি একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরকম থাকে, তার একটা উপাংশ এদিকে থাকবে, একটা উপাংশ এদিকে থাকবে। তাহলে এখানে আধানগুলো এইদিকে আনতে একটা কার্য করা হবে, কিন্তু বিভব সমান হলে সেখানে কার্য করা হয় না, কার্যের মান শূন্য হয়। অর্থাৎ এই যে উপাংশটা, এটাকে যদি ইএক্স বলি, এটাকে যদি ইউআই বলি, ইউআই উপাংশের মানটা শূন্য হয়। তাহলে দেখা গেল যে আমি যদি যেরকম করে আঁকি না কেন, তড়িৎ বলরেখা দিকটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের দিক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যদি আমি এদিকে আঁকি, তার এদিকে একটা উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ থাকবে। এই উপাংশটার জন্য এখানে একটা কৃতকার্য হবে, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তাহলে সমবিভব তলকে বা পরিবাহী তলকে সবসময় এরা লম্বভাবে ছেদ করে। এছাড়াও আমরা যেহেতু বিভব জানি না, এখনো বিভব আলোচনা করিনি, তার জন্য আমরা এখানে বলবো কি না, তড়িৎ বলরেখাগুলো যদি এই রকম থাকতো তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এইদিকে হতো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, তার দুটো উপাংশ থাকতো, ইএক্স আর ইউআই। এই উপাংশটা কি করতো, এর উপর আধানকে সরিয়ে নিত। কিন্তু ধাতব পৃষ্ঠের ক্ষেত্রে বা সমবিভব তলের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্থির তড়িৎ আধানের কোনো সরণ ঘটে না, কারণ তারা ব্যালেন্সে আছে বলেই তারা স্থির তড়িৎ, তারা নির্দিষ্ট জায়গায় তারা স্থির আছে। প্রাথমিকভাবে তাদেরকে আহিত করা হয়েছিল যখন তারা গতিশীল ছিল, কিন্তু যখন আমরা একটা আহিত পরিবাহী বলছি অথবা আমরা এমনি পরিবাহী গোলক বলছি, সেখানে আধান কিন্তু এরকম ছুটবে না, তাদের মুভমেন্ট থাকবে না, স্থির তড়িৎ বলছি, সেই জন্য এটা কখনোই সম্ভব নয়। এক্ষেত্রেও এইভাবে বোঝানো যায় ইউআই এর ভ্যালুটা 0 হবে। তাহলে আরেকবার আমি বলছি যে স্থির তড়িতের ক্ষেত্রে আধান গতিশীল হতে পারে না। আর এখানে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে এইদিকে আছে ধরে নিই, তাহলে তার একটা উপাংশ দিকে থাকবে, এই উপাংশটা আধানকে গতিশীল করবে, যেটা বাস্তবে সম্ভব নয়। এই কারণে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। তাহলে তড়িৎ বলরেখাগুলো বৈশিষ্ট্য থেকে আমরা কি বুঝলাম, যে তড়িৎ বলরেখাগুলো যদি খুব কাছাকাছি থাকে তখন আমরা বুঝবো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম। তাহলে তড়িৎ বলরেখাগুলো যদি এরকম হয়, কখনো যদি আমরা এরকম করতে পারি সমান্তরাল এবং সমান দূরত্বে অবস্থিত, তাহলে ইকুইস্পেসড অ্যান্ড প্যারালাল, ইকুইস্পেসড অ্যান্ড প্যারালাল, সমান্তরাল এবং সমদূরবর্তী যদি হয়, তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বলবো এটা হবে সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য আমরা যে তড়িৎ বলরেখাগুলো পাই, সেই তড়িৎ বলরেখাগুলোর বৈশিষ্ট্য হলো সমান্তরাল এবং সমদূরবর্তী। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বৈশিষ্ট্য হলো সমান্তরাল এবং সমদূরবর্তী। এই সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করি কিভাবে না, যখন আমরা দুটো প্লেট অত্যন্ত দীর্ঘ, অত্যন্ত বেশি বিস্তৃত, অর্থাৎ প্লেট মানে এটা রেখা তো নয়, এইরকম, এটার এদিকেও অনেকটা বিস্তৃত, এদিকেও অনেকখানি বিস্তৃত, অনেকখানি বিস্তৃত দুটো প্লেটের একটাকে ধনাত্মক আধানে আহিত করলাম, এটা আধানের তলমাত্রিক ঘনত্ব, আর ঋণাত্মক আধানে আরেকটাকে আহিত করলাম। সেক্ষেত্রে এই প্লেট দুটোর প্রান্তবিন্দু থাকলে এরকম বেঁকে যাবে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিন্তু এটার প্রান্তবিন্দু যদি নাই ধরি, এটাকে যদি অসীম বিস্তৃত প্লেট বলি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এর মাঝামাঝি স্থানে সমান হয়। এই রকম
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এইরকম তড়িৎ ক্ষেত্রকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র, আর এই প্রাবল্যকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? দুটো পাত নিতে হবে, ধাতব পাত, তাদেরকে সমান বিপরীতধর্মী আধানে আহিত করতে হবে। যে পাত দুটো অসীমে বিস্তৃত হবে, বাস্তবে তো আর অসীম বিস্তৃত পাত নেওয়া সম্ভব নয়, তার জন্য আমরা কি করব? দুটো চ্যাপ্টা পাতকে খুব কাছাকাছি রাখবো। এই কাছাকাছি রাখলে এই মাঝের বিন্দুগুলোতে বলরেখাগুলো কি হবে? সমান্তরাল হবে। পাঁচ সাইডের বিন্দুগুলোতে বলরেখাগুলো এইরকম বেঁকে যাবে, বা খুব ক্ষতি নেই, কিন্তু আমরা এই জায়গাটায় যদি ধরি তাহলে সেখানে সুষম তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে। এরপর দিন আমরা তড়িৎ বিভব আলোচনা করব এবং আমরা আমাদের সিলেবাস এগিয়ে নিয়ে যাব। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, তড়িতের স্থিতিশক্তি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের সঙ্গে সম্পর্ক, তড়িৎ শক্তির সঙ্গে তড়িৎ বিভবের সঙ্গে সম্পর্ক, দ্বিমেরু ভ্রামক, এইরকম পরপর আসবো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।